সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের নতুন একটি অংশ ত্রিকোণমিতির পর্ব 2 নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করব। যারা 2021 সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে বা নবম শ্রেণীর নতুন শিক্ষার্থী, তাদের জন্য মূলত আমার এই প্রচেষ্টা। তাছাড়াও দশম শ্রেণীর শিক্ষার্থী বা এসএসসি পরীক্ষা যারা দিবে তাদের জন্য এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট বলবো। তোমরা যারা কন্টিনিউয়াসলি আমার ক্লাসগুলো দেখে থাকো তারা অবশ্যই বুঝতে পারবে যে আমি কোনো একটি টপিকস নিয়ে যখন আলোচনা করি সেক্ষেত্রে এই টপিকসের বেসিক কিছু বিষয়গুলো আগে ক্লিয়ার করার চেষ্টা করি, কারণ ত্রিকোণমিতির ব্যাপারটা নবম শ্রেণীতে ওঠার পরে মানবিক বিভাগ, বাণিজ্য বিভাগ বা বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদের জন্য কমন একটি ম্যাথের অংশ থাকে এবং পরীক্ষাতে ত্রিকোণমিতি এবং পরিমিতি এটি গ বিভাগে 3টি প্রশ্ন থাকে, 2টি প্রশ্নের সৃজনশীল আনসার করতে হয়। ওভারঅল 100 মার্কসের মধ্যে যদি তোমরা দেখো যে প্রায় 30% কিন্তু ত্রিকোণমিতি এবং পরিমিতির অংশ এখানে আনসার করতে হয়। সেই ক্ষেত্রে তোমরা যারা প্রথম পর্ব দেখেছো, প্রথম পর্বটি অ্যাকচুয়ালি ত্রিকোণমিতির ধারণা এবং ত্রিকোণমিতি যে আমরা আলোচনা করেছি যে বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার এবং কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকারের মধ্যে আমরা বেসিক্যালি সমকোণী ত্রিভুজ থেকে কিন্তু বাকি 5টি ত্রিভুজকে আমরা সমকোণে কনভার্ট করে সমকোণী ত্রিভুজের আমরা বাহুর দৈর্ঘ্যগুলো মোটামুটি আমরা নামকরণ করতে পেরেছি। বা অষ্টম শ্রেণীতে তোমরা নবম অধ্যায়ে পিথাগোরাসের উপপাদ্য অবশ্যই ভালোভাবে প্রমাণ করে এসেছো। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে তোমরা অতিভুজ জেনে এসেছো, আর সমকোণ সংলগ্ন বাহুদ্বয়কে একটিকে তোমরা ভূমি বলেছো বা আরেকটিকে লম্ব। বেসিক্যালি সমকোণ সংলগ্ন আমরা বাহুই বলবো। তো আজকে আমি যে বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, একটু দেখে নাও যে কোণের সাপেক্ষে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ আমরা কিভাবে করব। সমকোণী ত্রিভুজ বলার কারণে আমরা প্রাথমিক অবস্থায় তো ধরেই নিব যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটি অতিভুজ এবং সমকোণ সংলগ্ন বাহু কখন আমাদের লম্ব হবে, কখন আমাদের ভূমি হবে, বা সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের কোণের সাপেক্ষে কখন আমরা বিপরীত বাহু বলবো বা আমরা কোন পরিপ্রেক্ষিতে আমরা সন্নিহিত বাহু বলবো, এগুলোই আমি আলোচনা করার চেষ্টা করব। আমি একটু দেখে নিই এই মুহূর্তে তোমরা কে কে সংযুক্ত হয়েছো। মৃণাল কান্তি পল অর্থাৎ রাহুল, তুমি এই মুহূর্তে সংযুক্ত হয়েছো, আমি দেখতে পাচ্ছি। রাহুল, তুমি সংযোগ তো আছো এই ক্লাসে। আমি তোমাদের বলবো যে দেখা যাচ্ছে অনেকেই সংযুক্ত আছো। সোয়েব রহমান সুপন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এমডি আরিফ হোসাইন, ভালো আছেন স্যার? আপনি? আলহামদুলিল্লাহ। সুচিত্রা পল, মধ্যাহ্ন হবে। অ্যাকচুয়ালি আমরা অপরাহ্ন বলি বা মধ্যাহ্ন বলি, সেটি কোনো ব্যাপার না। আমাদের বেসিক্যালি যে বিষয়টি আমাদের জানার দরকার যে আমরা ক্লাস 9 বা 10 এর যে ক্লাস আমরা নিই না কেন, আমি দেখতে পাচ্ছি যে আব্দুল আহাদ স্যার, আসসালামু আলাইকুম। যশোর থেকে ক্লাস করছি, দাউদ পাবলিক স্কুল, যশোর সেনানিবাস। থ্যাংক ইউ। আমি সেনানিবাসের একজন শিক্ষক। সো সেই ক্ষেত্রে আসো তোমাদের সামনে আমি এই ক্লাসটি একটু আপলোড করার চেষ্টা করব। তাহলে কোণের সাপেক্ষে, এখানে কথাটি খুব ভালো করে মনে রাখবে যে কোণের সাপেক্ষে আরেকটি ভাষা হচ্ছে সমকোণী ত্রিভুজের আমরা কিভাবে বাহুগুলোর নামকরণ করব। তাহলে 1 নম্বর যে একটি আমি টপিকস নিয়ে যদি আলোচনা করতে চাই, প্রথম কথা আমরা সমকোণী ত্রিভুজ বলেছি, তাহলে একটি কোণ সমকোণ হবে, আমরা সমকোণ চিহ্ন দিয়ে দিলাম। ওকে, তাহলে এখানে আমরা এ বি সি আমরা নামকরণ করলাম। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এ বি সি অর্থাৎ বি কোণটি এখানে আমরা 90 ডিগ্রি পাচ্ছি, বা ত্রিকোণমিতিতে শুধুমাত্র আমরা বি দ্বারা প্রকাশ করব। তো এখানে বি কোণটি সমকোণ, এই সমকোণ নিয়ে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নেই। সমকোণ ছাড়া আমাদের এখানে এসিবি কোণ, বা আমরা এটা কি শুধু সি বলতে পারি, বা এটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করলাম। আবার আমরা যদি বলি বিএসি কোণ, বা এটাকে শুধুমাত্র এ দ্বারা প্রকাশ করলাম, এটাকে আলফা দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমরা যদি এখানে থিটা কোণ প্লাস আলফা কোণ বলি, তাহলে নিঃসন্দেহে আমরা এটা 90 ডিগ্রি পাবো। ওকে, তাহলে এটি যদি আমরা
থিটা কোণ বলি, তাহলে এটিকে আমরা আলফা কোণ বলবো। একসাথে দেখো আলফা এবং এখানে থিটা কোণ আছে। তোমাদের মেন বইয়ে আলাদা আলাদা ভাবে বাহুগুলো দিয়েছে এবং কয়েকটি আলাদাভাবে চিত্র দিয়েই কিন্তু তোমাদের প্রমাণটা এখানে অর্থাৎ নামকরণের ব্যাপারটা এখানে আছে। ওকে, তো আমি এখন দেখি তোমরা কিভাবে নামকরণ করবে। তাহলে আমরা যদি থিটা কোণটার বিবেচনা করি, থিটা কোণের সাপেক্ষে আমি দেখে নিই, আমরা থিটা কোণের সাপেক্ষে এই যে থিটা কোণ প্রাথমিক পর্যায়ে কিন্তু সমকোণের বিপরীত বাহুটাকে কিন্তু আমরা এই ত্রিভুজে অতিভুজ বলবো। এখানে অতিভুজ কিন্তু সমকোণের বিপরীত বাহু, অর্থাৎ এসি কিন্তু অতিভুজ, এটা নিয়ে কোনো ডাউট নেই। এখন আমাদের এই যে থিটা কোণ, থিটা কোণের বিপরীতে যে বাহুটি আছে, থিটা কোণের সাপেক্ষে আমরা বিপরীত বাহু কোনটা বলতে পারি? তাহলে এখানে আমরা বলতে পারবো বিপরীত বাহু আমরা এবি বলতে পারবো। এবং আমরা এই থিটা কোণের সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি যে এই থিটা কোণটা অর্থাৎ এ সি বি কোণের থিটা কোণটার দেখো এই বিসিটা কিন্তু আমাদের সন্নিহিত বাহু, আবার এসিটাও কিন্তু সন্নিহিত বাহু, বাট এসি বাহুটা আমাদের সমকোণের বিপরীত বাহু অতিভুজ, নামকরণ ফিক্সড। সো এসি বি কোণ সমান থিটা কোণ, থিটা কোণের এই বিসি বাহুকে আমরা সন্নিহিত বাহু বলবো। আর এসি বি কোণ থিটা কোণের বিপরীত বাহু আমরা বলছি, এই বিপরীত বাহুকে আমরা লম্ব বলতে পারি। ওকে, এটাকে আমরা লম্ব বলে দিতে পারি। ওকে, মৃণাল কান্তি পল, রাহুল, তুমি সংযুক্ত হয়েছো আমি দেখতে পাচ্ছি। পৌলিন বাড়ি অর্থাৎ পূজা, তুমি এই মুহূর্তে ক্লাসে আসো। স্যার ক্লাস নিজেকে এখন অচেনা মনে হয়। স্যার ক্লাসে নিজেকে, আচ্ছা নিজেকে অচেনা মনে হওয়ার কোনো কারণ না। পলেন বাড়ি রাইট। পূজা, না তোমাদের অচেনা মনে হওয়ার কোনো কারণ নেই। যারা এসএসসি পরীক্ষা দিবে তারা তো বুঝতে পারছো যে বেসিক বিষয়গুলো তোমাদের জন্য এবং আমার সবসময়ের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং মনে থাকবে। সাকিবুল হাসান সাব্বির, তুমি নারায়ণগঞ্জ থেকে সংযুক্ত হয়েছো। স্যার এখন জুমে ক্লাস করাই আমি, কিন্তু তোমরা অলরেডি জানো, এই লাইভ সেশনের মাধ্যমে বলে দিতে চাই, আমি 2021 সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য আমি জুমে লাইভ অর্থাৎ জুমে ক্লাস নিচ্ছি। তাছাড়াও যারা নিউ 10 অর্থাৎ 2022 সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য আমি একটি জুমের ব্যবস্থা করেছিলাম মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে। তোমরা অনেকেই আসতে পারো নাই, সেই ক্ষেত্রে আমি ওই গ্রুপটা এখন আপাতত ড্রপ রেখেছি। আমি ওভারঅল সারা বাংলাদেশের সকল জেলার সকল প্রতিষ্ঠানের এই করোনা পরিস্থিতির কারণে জেএসসি পরীক্ষা যারা দিয়ে বসে আছো তাদের জন্য মূলত আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি চেষ্টা করব এই ক্লাসগুলো তোমাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করার। আসতে একটু লেট হলো, সমস্যা নেই। স্যার কেমন আছেন? শোয়েব আহমেদ, থ্যাংক ইউ। সামির তাবাসসুম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দিনাজপুর, আচ্ছা দিনাজপুর থেকে সংযুক্ত হয়েছো। ডার্কনেস সলভ, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরিফ হোসেন, এইটা কি 9 এর জন্য? এটা আমি আগেই বলেছি, নবম শ্রেণী লিখেছি, কিন্তু আমি যদি এটি বলি দশম শ্রেণী বা এসএসসি বা ইন্টারের কথাও যদি বলি তাতে কোনো সমস্যা নেই। ওকে, ওয়াসিম সাদাব, স্যার কেমন আছেন? তুমি সংযুক্ত হয়েছো শ্রীমঙ্গল থেকে। শোয়েব আহমেদ কিশোরগঞ্জ থেকে সংযুক্ত আছো। নিয়াজ মাহমুদ, ইমন, স্যার জুমে ক্লাস করতে চাই। যারা জুমে ক্লাস করতে চাও তারা রোহানের সাথে সংযুক্ত থেকো, রোহানের সাথে কথা বলো, ইনশাল্লাহ তোমরা ক্লাস করতে পারবে। ওকে, তাহলে থিটা কোণের সাপেক্ষে, এই থিটা কোণের সাপেক্ষে আমরা অ্যারো চিহ্ন দিয়ে বিপরীত বাহু আমরা বলছি এবি, বা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ভূমি সন্নিহিত বাহু যদিও বা, আর এটি কিন্তু লম্ব। আবার দেখো আমরা থিটা কোণের সাপেক্ষে আমরা সন্নিহিত বাহু আমরা এখানে বলতে পারবো যে বিসি, আর এই সন্নিহিত বাহুকে আমরা বেস বা ভূমি বলতে পারবো। ওকে, আর অতিভুজ তো আমরা পেয়ে যাচ্ছি থিটা কোণের সাপেক্ষে যদি বলতে চাই, থিটা কোণের সাপেক্ষে অ্যাকচুয়ালি সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর সমকোণের বিপরীত বাহুটা এটা আমরা অতিভুজ পেয়ে যাব, যেটা আমি এখানে সরাসরি লিখবো অতিভুজ এসি। ওকে, অতিভুজ আমরা পাচ্ছি কি বলো? এসি। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আমি
এই একটা ত্রিভুজ এঁকেছি যেখানে থিটা কোণ নিলাম, কিন্তু আমি যদি বলতাম যে এই আলফা কোণের সাপেক্ষে আমাদের কি হতে পারে, আলফা কোণের সাপেক্ষে আমরা কি বলতে পারি, এখানে থিটা কোণের সাপেক্ষে আমরা দুইটি বাহুর নামকরণ করতে পারলাম, কিন্তু আলফা কোণ, আমি এটা একটু মুছে দিব এখন, এবং অতিভুজটা আমি হাইলাইট করছিলাম, তাহলে আলফা কোণের বিপরীতে বাহু, অর্থাৎ এখানে কিন্তু আলফা কোণ, এই আলফা কোণটাকে যদি আমি এভাবে বিবেচনা করতাম যে এখানে সমকোণ, এটা যদি আমি এ বলতাম, এটা বি কোণ আছে, আর এটা সি কোণ, তাহলে এটাকে যদি আমি আলফা কোণ বলতাম, তাহলে আলফা কোণের বিপরীত বাহু এটা কিন্তু লম্ব হয়ে যাচ্ছে। এই চিত্রটা দেখো, আমাদের এই আলফা কোণ বা বিএসি কোণের বিপরীত বাহু কিন্তু আমরা বিসি পাচ্ছি। আবার দেখো বিএসি কোণের এখানে এই কোণটা আমরা তার বিপরীত বাহু বিসি পাচ্ছি। অলওয়েজ আমরা জানি যে কোণ অলওয়েজ ভূমির সাথে কিন্তু তৈরি হয়। যেমন তোমরা জানো, বা এটি নিয়ে আমি আলোচনা অবশ্যই করব, যে আমরা যখন এভাবে দুইটা পরস্পর ছেদী লম্ব সরলরেখা আঁকি, তখন কিন্তু এক্স ও আমি যদি এখানে পি কোণ বলি, তখন কিন্তু ভূমির সাথে উন্নতি কোণ তৈরি হচ্ছে, অর্থাৎ কোণ অলওয়েজ আমাদের ভূমিতে থাকে। কোণ তৈরি হয় অলওয়েজ কোথায় বলতো, ভূমিতে। আর এই ভূমিকেই আমরা বলি সন্নিহিত বাহু। এখানে যদি এম দিই, তাহলে ও এম কে আমরা বলবো এই ভূমি বলবো, আর এখানে লম্ব বলবো, আর এটি অতিভুজ বলবো। এগুলো কিন্তু ইন ডিটেলস আমি তোমাদের সামনে আরেকটু আলোচনা করব। তো আলফা কোণের সাপেক্ষে আমরা বিপরীত বাহু কোনটা বলতে পারবো, আমরা একটু দেখে নিই। বিপরীত বাহু, তাহলে আলফা বিএসি কোণের বিপরীত বাহু এখানে আমরা দেখতে পাচ্ছি বিসি। এখানে কিন্তু এই কোণের সাপেক্ষে আমাদের বিপরীত বাহুটা আমাদের দেখো এখানে বিসি, আর এই বিসি কে কিন্তু আমরা লম্ব বলবো। বাট থিটা কোণের সাপেক্ষে যখন আমি আলোচনা করেছিলাম, তখন থিটা কোণের সাপেক্ষে বিপরীত বাহুটা কিন্তু আমরা বিসি, সরি, বিপরীত বাহু এবি পেয়েছিলাম। বাট আলফা কোণের সাপেক্ষে বিপরীত বাহু বা আমরা এটিকে লম্ব বলবো। আর আমরা সন্নিহিত বাহু কোনটি বলবো, এটা একটু দেখে নাও। সন্নিহিত বাহু অবশ্যই আমরা এখানে আলফা কোণের আমরা সাপেক্ষে দেখতে পাচ্ছি সমকোণের বিপরীত বাহু অতিভুজ ফিক্সড, তাহলে আমাদের আলফা কোণের বিপরীত বাহু কিন্তু এখানে আমাদের কত বলো, লম্ব। আর আলফা কোণের সন্নিহিত বাহু এখানে দেখো, আলফা কোণের সন্নিহিত বাহু কোনটা বলো, এবি। তাহলে আমরা এবি বলবো এখানে আলফা কোণের সন্নিহিত বাহু, এটাকে আমরা ভূমি বলতে পারবো নিঃসন্দেহে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আর অতিভুজ আমাদের ফিক্সড থাকলো। আমাদের এই বেসিক বিষয়টি কিন্তু আগে ক্লিয়ার ভাবে জানতে হবে। আমরা দেখে থাকি, বা তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে বা যত উপর ক্লাসে ওঠো না কেন, ত্রিকোণমিতিক ব্যাখ্যা, যে কোনো গাণিতিক সমস্যার সমাধান আমরা ত্রিকোণমিতির মাধ্যমে কমপ্লিট করতে পারি। যে বিষয়টা তোমরা দশম অধ্যায়ে গেলে একটু ক্লিয়ার বুঝতে পারবা। নিয়াজ মাহমুদ ইমন স্যারের ফেসবুক গ্রুপে জয়েন নাও, তারপর ওখানে অ্যাডমিন রোহান ভাইয়ের সাথে কথা বলো। থ্যাংক ইউ। আলতাফ হোসেন, আলফা কোণের সাপেক্ষে বিসি বিপরীত বাহু, ওকে ফাইন। তাহলে আলফা কোণের সাপেক্ষে বিপরীত বাহু বিসি অনেকে বলেছো, যেটাকে আমরা লম্ব বলবো। আর আলফা কোণের সাপেক্ষে আমরা সন্নিহিত বাহু, যদি বা এটি মনে হচ্ছে লম্ব, কিন্তু না, কোণ অলওয়েজ ভূমির সাথে উৎপন্ন হয়। ওয়াসিম সাদাব স্যার একদম ক্লিয়ার, হ্যাঁ ওয়াসিম সাদাব তুমি বলছো ক্লিয়ারলি বুঝতে পারছো। শোয়েব রহমান, সুপম, পৌলেন বাড়ি না, এখনো পাই নাই। আচ্ছা, অতিভুজ কি সবসময় একই থাকবে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই চিত্রে আমি কিন্তু সূক্ষ্ম কোণের নিয়ে যখনই আলোচনা করব, তখন সূক্ষ্ম কোণ দুইটি সাপেক্ষে কিন্তু বাহুগুলো নামকরণ হবে, আর সমকোণ তো আমাদের ফিক্সড থাকছে। সমকোণের বিপরীত বাহুটা আমরা অতিভুজ অবশ্য বলবো। ওকে, অতিভুজ কি সবসময় একই থাকে? আলতাফ রিপ্লাই টু শোয়েব। ওকে, যাই হোক, এখন আসো তোমাদের কিছু পয়েন্ট বলবো। এই বিষয়গুলো কিন্তু তোমাদের আগে জানতে হবে, জানতে পারলেই কিন্তু খুব সুন্দরভাবে তোমরা ম্যাথগুলো কমপ্লিট করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলবো তোমরা একটু জানার জন্য, বোঝার জন্য তোমরা সুন্দরভাবে 175 পেজটি একটু দেখে নাও। 175 পেজ, 175 পেজে মেন বই কিন্তু অনেক কিছু লেখা আছে। অতিভুজ যেটা হাইপোটেনিয়াস, বিপরীত বা অপোজিট সাইড, সন্নিহিত বা অ্যাডজাসেন্ট সাইড, এখানে কিন্তু লেখা আছে, খুব সুন্দরভাবে লেখা আছে। তারপরে থিটা কোণের সাপেক্ষে আমরা অতিভুজ বা সন্নিহিত বা বিপরীত বাহু কোণগুলো, এগুলো সব সুন্দরভাবে লেখা আছে। বা তোমরা এই যে একটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহু কি কি আছে, এগুলো এখানে ইন ডিটেলসে লেখা আছে। পি কিউ আর দেয়া আছে, এ বি সি
ছোট ছোট অক্ষর দিয়েও আমাদের তিনটা বাহুকে চিহ্নিত করতে দিতে বলতে পারে। বা 176 পেজে তোমরা যদি দেখো যে এখানে দেখো আলফা কোণ, এখানে বিটা কোণ আছে, সেই ক্ষেত্রে সমকোণ দেখো চিহ্ন এখানে আছে, আলফা ও থিটা আমাদের ফাই কোণের সাপেক্ষে আমাদের এখানে যে চিত্রগুলো আছে, এই চিত্রগুলো তোমরা কাজ যদি নবম শ্রেণী থেকেই প্রতিটা জ্যামিতির অর্থাৎ ত্রিকোণমিতির মানগুলো নির্ণয় করতে চাও বা পিথাগোরাস উপপাদ্য ইউজ করতে চাও, সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমাদের জন্য অনেক অনেক সুবিধা হবে। ওকে, এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমি যেটা বলবো যে সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা কি। অ্যাকচুয়ালি আমরা সূক্ষ্ম কোণের সাপেক্ষে যে ত্রিকোণমিতিক অনুপাত পাবো, এটি নামকরণ কিভাবে হবে, এটা আমি তোমাদের সামনে এখন আলোচনা করার চেষ্টা করব। আর 9.1 চ্যাপ্টারে অনুশীলনীতে অলওয়েজ তোমাদের মনে রাখতে হবে, সবসময় সূত্রগুলো তোমাদের খুবই ভালো করে প্র্যাকটিস করার প্রয়োজন আছে। ওকে, লক্ষ্য করো, এক্স আমরা এক্স ও এক্স ড্যাশ, এখানে লক্ষ্য করো এক্স ও এক্স ড্যাশ আমি দিলাম এটাকে, আর এটা ওয়াই ও ওয়াই ড্যাশ, এখানে চারটা কোয়াড্রান্ট তৈরি হচ্ছে। এটিকে দেখো প্রথম চতুর্ভাগ, গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম এই চিত্রটা, চতুর্ভাগ হালকা চিত্র এঁকেছিলাম, এটি দ্বিতীয় চতুর্ভাগ, এটি তৃতীয় চতুর্ভাগ, এটি চতুর্থ চতুর্ভাগ। ওকে, তো এই কোয়াড্রান্টকে অর্থাৎ এই চতুর্ভাগকে আমি এভাবে কম্পেয়ার করি যে আমার সম্পূর্ণ এই দেহটাকে আমি ওয়াই, আমার এর হৃৎপিণ্ডকে ও, আর আমার পাকে কিন্তু ওয়াই ড্যাশ দ্বারা প্রকাশ করি। আমার এই ডান হাতকে আমি এক্স, হৃৎপিণ্ডকে ওয়াই, আর বাম হাতকে কিন্তু আমি এক্স প্রাইম দ্বারা প্রকাশ করি। সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমি যদি এইভাবে ধরি তাহলে আমার এই অংশটা সবচেয়ে পজিটিভ, অর্থাৎ প্রথম কোয়াড্রান্টটা হচ্ছে ধনাত্মক। ওকে, আমরা যখন ত্রিকোণমিতিক মানগুলো নিব, সেকেন্ড কোয়াড্রান্টে আমাদের কার কার অবস্থান আছে, এখানে পজিটিভ কি নেগেটিভ কি, থার্ড কোয়াড্রান্টে কার অবস্থান আছে, ফোর্থ কোয়াড্রান্টে কার অবস্থান আছে, এগুলো নিয়ে আমরা আরো ব্যাপক আলোচনা করব। কিন্তু আমরা এই যে প্রথম চতুর্ভাগ নিয়ে যত সব আলোচনা, অর্থাৎ প্রথম চতুর্ভাগ ভাগটা, এখানে আমাদের ফার্স্ট কোয়াড্রান্ট, এখানে আমাদের সূক্ষ্মকোণ তৈরি হবে। কিভাবে সূক্ষ্মকোণ তৈরি হবে, আমরা যদি ও এক্স রশ্মিকে স্থির রাখি, আমরা কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে আসে, ও এক্স রশ্মিটা যদি আমাদের এই ঘড়ির কাঁটা যদি ঘুরে সেই দিকে যদি ঘুরে এতটুক পরিমাণও আসে, এখানে আমি ধরে দিলাম এম আসছে, এক্স ও এম আমাদের একটা কোণ তৈরি হলো, এই কোণটা কিন্তু আমরা থিটা কোণ বলবো, কিন্তু এটি অ্যাকচুয়ালি নেগেটিভ কোণ হবে। এটি কিভাবে বিবেচনা করব, এটাকে বিবেচনা করতে হবে এক্স ও এক্স ড্যাশ আমাদের আনুভূমিক রেখা, আর ওয়াই ও ওয়াই ড্যাশ আমাদের উলম্ব রেখা। নিঃসন্দেহে আমরা এটাকে এভাবে বিবেচনা করব যে ও এভাবে ছিল, আর এখানে ও এক্স প্রাইম এখানে ছিল। ওকে, আমরা শুধুমাত্র এই ফার্স্ট কোয়াড্রান্ট আর আমি এই ফোর্থ কোয়াড্রান্ট নেওয়ার চেষ্টা করছি, কিন্তু দেখো ঘড়ির কাঁটার দিকে যখনই আসলো কোণটা, তখন কিন্তু আমাদের নেগেটিভ কোণ হচ্ছে এই কোণটা, এটাকে আমরা কিন্তু অবনতি কোণ আকারে বলছি। যেমন আমরা বলি যে আমাদের লেখাপড়ার এখন যে অবস্থা, সকলেরই হয়তো অবনতি হয়েছে, আবার কারোর কারোর কিন্তু উন্নতি হয়েছে। তাহলে কিভাবে দেখো, ঘড়ির কাঁটার বিপরীতের দিকে যদি আমি ঘোরাই এক্স ও, আমি এখানে যদি টি বলি, তাহলে এখানে দেখো এক্স ও টি একটা কোণ তৈরি হলো, যে কোণটা দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটি কিন্তু ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে, এটি ঘড়ির কাঁটার দিকে ঘোরার কারণে নেগেটিভ কোণ অবনতি কোণ তৈরি হয়। আর ঘড়ির কাঁটার বিপরীতে যখন অ্যাঙ্গেলটা ঘোরে, তখন কিন্তু এই কোণটাকে আমরা থিটায় দিলাম, থিটা নামিয়ে দিলাম, এটাকে আমরা বলবো উন্নতি কোণ। বাট এই কোণটা কিন্তু অলওয়েজ দেখো সূক্ষ্ম কোণ, কারণ ফার্স্ট কোয়াড্রান্টে আমরা ওভারঅল এই পর্যন্ত, অর্থাৎ ও এক্স শূন্য কোণ থেকে শুরু করে ও ওয়াই পর্যন্ত টোটালটা আমরা পাচ্ছি কি বলতো, এক্স ও ওয়াই কিন্তু আমরা 90 ডিগ্রি পাচ্ছি। ওকে, এই 90 ডিগ্রির কিছু অংশ কিন্তু থিটা কোণ, যার কারণে এই থিটা কোণটা দেখো আমরা দেখতে পাচ্ছি থিটা কোণটা 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট, সুতরাং এই থিটা কোণটা আমরা সূক্ষ্ম কোণ বলতে পারবো, থিটা কোণকে আমরা সূক্ষ্ম কোণ বলতে পারবো। তোমরা কি দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও, জানালে আমার জন্য সুবিধা হবে। তাহলে এখানে এক্স ও টি কোণ, এখানে ওয়াই না, এখানে টি হবে,
এক্স ও টি কোণ আমরা সূক্ষ্ম কোণ পেলাম। ওকে, এটা ফার্স্ট কোয়াড্রান্টে আছে এবং এটি ধনাত্মক কোণ বা এটাকে আমরা উন্নতি কোণ বলতে পারবো। যেমন ভূমি থেকে যত উপরে যাব ততই আমাদের উন্নতি হবে। যেমন আমরা দেখতে পাই একটি আহ, নবজাতক শিশু সে ভূমিষ্ঠ হওয়ার পর কয়েক মাস পর সে কিন্তু উঠে দাঁড়াবার চেষ্টা করে, অর্থাৎ তার উন্নতি হওয়ার চেষ্টা করে। যে কোনো একটা পশুর শাবক যদি সে ভূমিষ্ঠ হয় সেক্ষেত্রেও কিন্তু সে দাঁড়িয়ে ওঠার চেষ্টা করে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি এটা কেন বললাম উন্নতি কোণ অবনতি কোণ শুধু 9.1 চ্যাপ্টারের জন্য সীমাবদ্ধ না, এটি উচ্চতর গণিত 8.1-এও তোমাদের লাগবে। তাছাড়া দশম যে অধ্যায়টি আছে দশম অধ্যায় তো অবশ্যই এখানে লাগবে, এটি কিন্তু মনে রাখতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু দেখো অনেকে জয়েন্ট আছো। এখানে দেখো ওয়াসিম সাদাব লিখেছো, স্যার অবনতি কোণ কাকে বলে? অবনতি কোণের সংজ্ঞাটা তোমরা দশম অধ্যায়ের প্রথম পেজে তোমরা পাবে। ওকে শোয়েব রহমান সুপম, আচ্ছা তোমাদের একজনকে অ্যাড হতে দেখছি। আচ্ছা সামিরা তাবাসসুম ক্লিয়ার, আচ্ছা ক্লিয়ারলি কে বুঝেছো? ঘড়ি কাটার দিকে হলে কোণ অবশ্যই নেগেটিভ হবে। শোয়েব রহমান সুপম পলেন বাড়ি স্যার কি আরো কিছু বলেছে? আচ্ছা যাই হোক, তোমরা অনেকেই সংযুক্ত আছো, সেই ক্ষেত্রে দেখো ঘড়ির কাঁটার যখন বিপরীত দিকে ঘুরলো তখন আমাদের যে কোণটা তৈরি হলো সেটা আমাদের উন্নতি কোণ হলো। আর উন্নতি কোণ থেকে কিন্তু দেখো আমরা কিভাবে সমকোণী ত্রিভুজ এঁকেছিলাম। আমরা যখন কোনো একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, দেখো তো কোনো একটি সমকোণী ত্রিভুজ যদি আমরা এইভাবে অঙ্কন করি সেই ক্ষেত্রে আমাদের কোণ, এখানে দেখো থিটা কোণ বা এখানে আলফা কোণ, থিটা কোণ দেখো আমরা যখন বলবো শূন্য থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোট তখন এটি কি বলছে বলতো? সূক্ষ্ম কোণ। মানে এই থিটা কোণটা কিন্তু প্রথম চতুর্ভাগেই থাকবে। আবার যখন আলফা কোণের মান বলবো 0 ডিগ্রি থেকে বড় আলফার মান আর 90 ডিগ্রি থেকে ছোট আমাদের পজিটিভ আকারে আছে, তাহলে এটাও কিন্তু আমাদের ফার্স্ট কোয়াড্রান্টে আসবে। সো সকল আলোচনা সমালোচনা ত্রিকোণমিতির ক্ষেত্রে অলওয়েজ কিন্তু ফার্স্ট কোয়াড্রান্ট থেকে আমরা পেয়ে থাকি, অর্থাৎ প্রথম চতুর্ভাগটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে আমাদের, এটি কিন্তু ধনাত্মক অক্ষ এবং ধনাত্মক কোণ হিসাবে আমরা বিবেচনা করব। আর এখান থেকেই কিন্তু আমরা কিভাবে একটা সমকোণী ত্রিভুজ থেকে আমরা বিভিন্ন বাহুর অনুপাত পাবো, অনুপাতের মাধ্যমে আমরা কিভাবে ত্রিকোণমিতিক অনুপাত পাবো সেটাই আমি আলোচনা করার জন্য আজকে তোমাদের সামনে আসি। ওকে, তাহলে দেখো আমরা বললাম ও এক্স রশ্মির ও বিন্দুকে স্থির রেখে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে আমরা এক্স ও কি করলাম বলতো? এক্স ও টি কোণ সমান থিটা কোণ করলাম, যেখানে থিটা কোণটা সূক্ষ্ম কোণ। এখন আসো দেখো ও টি এর উপরস্থ একটি বিন্দু আমরা পি নিলাম, পি থেকে ও এক্স এর উপর আমরা পি এম লম্ব আঁকলাম। তাহলে পি বিন্দু থেকে কি করছি বলতো? পি এম আমরা লম্ব আঁকলাম কত বলতো? ও এম, অর্থাৎ ও এম এর উপর আমরা পি এম লম্ব আঁকলাম। ওকে, তাহলে আমাদের এখানে কি আছে বলতো? থিটা কোণটা আছে। আমি কিন্তু শুরুতেই এটি যদি থিটা কোণ হয়, আরেকটু তোমাদের সামনে যদি আমি এই ত্রিভুজটাকে এইভাবে যদি একটু তোমাদের সামনে আলোচনা করতে চাই, আমি একটু বলে নিতে চাই এই থিটা কোণ, এই থিটা কোণের মান যদি আমি ধরে নিই সূক্ষ্ম কোণ মানে 30 ডিগ্রি, এখানে আছে ও, এখানে আছে দেখো পি, এখানে এম আছে। ওকে, তাহলে বলো তো আমরা দেখতে পাচ্ছি পি ও এম কোণ প্লাস ও পি এম কোণ সমান অবশ্যই আমরা 90 ডিগ্রি বলবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা পি ও এম কোণ সমান থিটা কোণ পেয়েছি, আর ও পি এম কোণ সমান আমরা কি পেয়েছি বলতো? এই দুইটা কোণ মিলে আমরা 90 ডিগ্রি পেয়েছি। তাহলে আমরা কি বলতে পারি? ও পি এম কোণ সমান 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ। সো আমরা এই কোণটাকে কিন্তু আবার বলতে পারবো অন্য অ্যাঙ্গেল না ধরে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ বলতে পারবো। ওকে, আমরা যদি এই কোণের মান আমরা থিটা ধরি তাহলে আমরা আরেকটি সূক্ষ্ম কোণ, এই কোণের মান হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। কি কারণে? আমরা যদি এই থিটা কোণের মানটি 30 ডিগ্রি ধরতাম তাহলে আমরা 90 ডিগ্রি থেকে যদি এই থিটা কোণের মান 30 ডিগ্রি আমরা বিয়োগ করতাম তাহলে নিঃসন্দেহে আমরা 60 ডিগ্রি কোণ পেতাম। তাহলে ওপিএম কোণ সমান কত হতো বলতো? 60 ডিগ্রি। আর এই 60 ডিগ্রি আর এই 30 ডিগ্রি, এটা যদি 30 ডিগ্রি হয় নিঃসন্দেহে এই কোণের মান কিন্তু 60 ডিগ্রি পেয়ে যাচ্ছি। এটা কেন আলোচনা করলাম?
আমরা অনেকেই শুধুমাত্র মনে করি এটি ভূমি আর এটি লম্ব, কিন্তু এখানে যখন অ্যাঙ্গেল দেওয়া থাকে, তোমরা যখন দশম অধ্যায়ের ম্যাথগুলো কমপ্লিট করবে তখন দেখবে যে কোনো একটি গাছের বা কোনো একটি গাছ ঝড়ে ভেঙে তার ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে বিচ্ছিন্ন না হয়ে এখানে একটি অ্যাঙ্গেল তৈরি করেছে, তখন কিন্তু তোমরা এই অ্যাঙ্গেলের সাপেক্ষে এটিকে কিন্তু ভূমি ধরো, এটিকে লম্ব ধরো। তোমাদের যেহেতু 9.1-এ ত্রিকোণমিতিক ধারণাটা ক্লিয়ার থাকে না, যার কারণে কিন্তু তোমাদের সমস্যা হয়। যার কারণে আমি এইখানে এই কোণটিকে আমি বলতে পারবো দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ। ওকে, তাহলে এখন আসো এই থিটা কোণের সাপেক্ষে আমরা কিভাবে ত্রিভুজের যে ত্রিকোণ মিতি, আমরা বলছি তিনটা কোণের মিতি আমরা কিভাবে নির্ণয় করব, পরিমাপ কিভাবে নির্ণয় করব, সেটা আমি একটু আলোচনা করার চেষ্টা করব। স্যার জুম এ কি ফ্রিতে ক্লাস করতে পারবো? আচ্ছা ফাহাদ স্যার, পলিন বাড়ি, আমি জানি না কে কি বলতেছো এই মুহূর্তে। শোয়েব রহমান, পলিন বাড়ি, হোম সবার ভালোর জন্য গ্রুপে খুললাম। আচ্ছা ঠিক আছে। অসীম সাদাব স্যার, আপনি অনেক ভালো, জানি না সাদাব অসীম, আমি চেষ্টা করছি তোমাদের এই ত্রিকোণমিতিক মানগুলো আমি বের করা। আমি কিন্তু পর্ব 2-এ অটোমেটিকলি তোমরা বুঝতে পারছো যে আমি খুব স্লোলি আগাচ্ছি, কারণ তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে কোনো শিক্ষার্থী যদি যে একটু ধৈর্য সহকারে এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করে, তাহলে ত্রিকোণমিতিতে শুধু নম্বর পাওয়ার জন্য, ভালো মার্কস পাওয়ার জন্যই কিন্তু আমাদের ম্যাথ করার কোনো প্রয়োজন নেই। কারণ কোনো একটি চিত্র থেকেই কিন্তু ত্রিকোণমিতিক 6টি অনুপাতের মানগুলো খুব সহজে, খুব সুন্দরভাবে কিন্তু ফাইন্ড আউট করা যায়, বা আমরা কিভাবে ফাইন্ড আউট করব সেটি কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আসো তোমাদের আমি যে মেন ত্রিকোণমিতির ধারণাটা, যে থিটা কোণের সাপেক্ষে আমরা কোন কোণের অনুপাত, কোণের সাপেক্ষে আমরা বাহু নিব, সেটি এখন আমি আলোচনা করব। এখন আসো তো দেখো, পিএম বাহু নিলাম, দেখো পিএম বাহু আর ওপি বাহুর একটা অনুপাত তৈরি করব। দেখো এই বাহুটা আর এই বাহুটা আমি নিব, তাহলে থিটা কোণের সাপেক্ষে দেখো এইটাকে আমরা যদি বলি থিটা কোণের, দেখো থিটা কোণের সাপেক্ষে আমি যখনই এখানে এই থিটা কোণের সাপেক্ষে যখনই আমি এই পিএম বাই ওপি, আমরা জানি অনুপাত একটি ভগ্নাংশ, এটি কিন্তু একটা একক, সমজাতীয় একক, এবং এটাকে কিন্তু আমরা সরাসরি বলতে পারবো ধ্রুবক, এর মানটা কিন্তু অলওয়েজ ধ্রুবক হবে। তাহলে থিটা কোণের সাপেক্ষে আমরা পিএম বাই ওপি, এখানে যে একটা অনুপাত পাবো পিএম আর ওপি এর অনুপাত, এটাকে আমরা বলবো থিটা কোণের সাইন, এটা আমরা বলবো থিটা কোণের, এটাকে আমরা কি বলবো দেখো সাইন বলবো। এটাকে সংক্ষেপে আমরা লিখবো সাইন থিটা। কখনো সাইন এবং থিটা গুণ না, অনেকে বলে সাইন ইন্টু থিটা, এটা কিন্তু থিটা কোণের সাপেক্ষে নামকরণ করা হচ্ছে। অর্থাৎ লম্ব এবং অতিভুজের মধ্যে যে একটা রেশিও, যে একটি অনুপাত, এই অনুপাতটিকে একটি নামকরণ করা হয়। এই থিটা কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, এই লম্ব বাই অতিভুজের অনুপাতটিকে আমরা থিটা কোণের যে সাপেক্ষে বলবো, সেটাকে আমরা বলবো সাইন থিটা সমান আমরা বলতে পারবো লম্ব বাই অতিভুজ, বা এটাকে আমরা কি বলবো সাইন থিটা সমান, আমরা বলছি লম্ব বাই অতিভুজ আমরা বলতে পারবো। তোমরা উচ্চতর গণিতে গেলে এই ভাষাটা পাবা, বাট থিটা কোণের সাপেক্ষে আমরা যদি পিএম কে বলি, আমরা এটা বলতে পারবো দেখো বিপরীত বাহু, এটাকে বলবো বিপরীত বাহু বাই অতিভুজ। ওকে, তাহলে আমরা লম্ব এবং অতিভুজ বা বিপরীত বাহু এবং অতিভুজের মধ্যে যে একটি অনুপাত পাবো, এই অনুপাত বা ভগ্নাংশ পাবো, এটাকে আমরা বলছি থিটা কোণের সাইনের অনুপাত, অর্থাৎ সাইন, এটাকে তোমরা সিন বলো, এটা অ্যাকচুয়ালি সাইন, তোমরা অনেকে সিন বলো, এটা সিন বলবা না, সিন বলো, সিন বলো, এটা হচ্ছে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজ, আমরা লম্বকে দেখো লব আকারে রেখেছি, লম্বকে কি আকারে রেখেছি বলো লব, আর অতিভুজকে আমরা হর আকারে রেখেছি। খুব ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করবা।
আমরা লম্বকে লব আকারে রেখেছি আর অতিভুজকে কিন্তু হর আকারে রেখেছি। এটাকে যদি আমরা ব্যস্তকরণ করে দিই, অর্থাৎ আমরা যদি অতিভুজকে যদি আগে নিয়ে আসি, আমাদের অতিভুজ অনুপাত আমরা যদি লম্ব বলে বা বিপরীত বাহু, এটাও কিন্তু থিটা কোণের সাপেক্ষে। যখন এটাকে আমি উল্টে দিচ্ছি, দেখো ওপি বাই আমরা যখনই পিএম বলবো, একটু দেখো, তাহলে ওপি বলতে কি অতিভুজ, আর এটাকে আমরা পিএম বলতে আমরা কিন্তু লম্ব বলছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু উল্টে গেছে, বিপরীত বাহু বাই অতিভুজ ছিল, এটা যখনই উল্টে গেল তখন একটু লক্ষ্য করো তো, এখান থেকে আমি কি বলতে পারি, আমার সাইনের নিচে মনে মনে 1 ছিল, যখন এটি উল্টে গেল 1 বাই, দেখো 1 বাই আমি সাইন পেয়ে যাচ্ছি, সাইন থিটা সমান আমরা এটা কি বলবো বলতো, এটাকে বলবো অতিভুজ বাই লম্ব বলতে পারবো, অতিভুজ বাই লম্ব। তাহলে এই যে আমরা যখনই বলছি 1 বাই সাইন থিটা বিপরীতকরণ করলে অতিভুজ বাই লম্ব, 1 বাই সাইন থিটা অতিভুজ বাই লম্ব, আর এই অতিভুজ বাই লম্বই আমরা বলবো কসেক থিটা। এটা হয়ে যাবে তখন কি বলতো, কসেক থিটা। অর্থাৎ সাইনের বিপরীতে আমরা পাচ্ছি দেখো কসেক, বা কসেকের বিপরীতে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি দেখো সাইন। অর্থাৎ এখান থেকে আমরা পাবো সাইন থিটা সমান 1 বাই, উল্টা ভাবে যদি বলি কসেক থিটা আমরা পাবো, বা এখান থেকে আমরা বলতে পারবো দেখো কসেক থিটা সমান 1 বাই সাইন থিটা পাবো। ওকে, বা আড়াআড়ি গুণ যদি আমি করি, সাইন থিটা ইন্টু কসেক থিটা সমান আমরা 1 বলতে পারবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো যে এই সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, আর যখন আমি এটিকে বিপরীতকরণ করছি হর লব হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে দেখো হরটা কিন্তু লব হয়ে গেছে, তাই না, আর হর আর লব কিন্তু হর হয়ে গেছে, অর্থাৎ অতিভুজ বাই লম্ব সমান আমরা এটিকে লিখতে পারবো দেখো কসেক থিটা। কসেকের আমরা থিটা এর কসেক থিটার সাথে আমরা এটা কম্পেয়ার করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব ভালো করে এটি বুঝতে পারছো যে আমি তোমাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করছি। ওকে, তোমরা খুব মনোযোগ সহকারে যদি আমার ক্লাসটি দেখো, আমার দৃঢ় বিশ্বাস তোমাদের এই ত্রিকোণমিতিক বেসিক বিষয়টি এই সূক্ষ্মকোণ থেকে আমরা যখন আলোচনা করছি কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে সাইন থিটা সমান দেখো বিপরীত বাই অতিভুজ, বা এটিকে যখন ব্যস্তকরণ করে দিচ্ছি বিপরীতকরণ করে দিচ্ছি তখন দেখো অতিভুজ বাই লম্ব, তখন এটির নামকে আমরা কি বলছি, অতিভুজ বাই লম্বকে তখন আমরা বলছি থিটা কোণের কোসেকেন্ড, আমরা বলি কোসেকেন্ড। এটাকে আমরা সংক্ষেপে বলতে পারবো দেখো কসেক থিটা, এটাকে আমরা বলবো কসেক থিটা। অর্থাৎ 1 বাই সাইন থিটা সমান কসেক থিটা, বা আমি বলেছি কসেক থিটা সমান উল্টিয়ে দিলে 1 বাই সাইন থিটা, আড়াআড়ি যদি গুণ করি সাইন থিটা ইন্টু কসেক থিটা সমান আমরা 1 পাচ্ছি। ওকে, সো এই যে একটা সম্পর্ক লম্ব আর অতিভুজের মধ্যে, আমাদের 6টি সম্পর্কের মধ্যে ত্রিকোণমিতিক অনুপাত 6টা অনুপাত আমরা পাবো। অলরেডি দেখো এই থিটা কোণের সাপেক্ষে আমরা কিন্তু কয়টা অনুপাত পেলাম বলতো, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ আমরা পাচ্ছি। আমরা থিটা কোণের সাপেক্ষে অলরেডি কয়টা অনুপাত পেলাম বলতো, সাইন থিটা সমান আমরা পাচ্ছি দেখো লম্ব বাই অতিভুজ। ওকে, আর কসেক থিটা সমান আমরা কিন্তু পাচ্ছি দেখো অতিভুজ বাই আমরা লম্ব পাচ্ছি। অর্থাৎ এটাকে আমরা বলতে পারবো লম্ব অনুপাত অতিভুজ, আর এটা বলতে পারবো দেখো অতিভুজ অনুপাত লম্ব। অর্থাৎ এই থিটা কোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজের মধ্যে আমরা দুইটা সম্পর্ক পাচ্ছি, দুইটি অনুপাত পেলাম। 6টি অনুপাত আছে এর মধ্যে, থিটা কোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজ নিয়ে আমি কিন্তু দুইটি অনুপাত এখানে পেলাম। এখন লক্ষ্য করো, আমরা এই সাইন থিটা এবং কসেক থিটা নিয়ে আরেকটু ইন ডিটেলসে একটু আলোচনা করতে চাই। আমরা যেমন বলি এক্স ওয়াই হোল স্কোয়ার, নিঃসন্দেহে এখানে দুইটি চলক আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই না, বা আমরা যদি এখানে যদি বাহুর দৈর্ঘ্য দিতাম এ বি হোল স্কোয়ার, মানে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার কি লিখতে পারতাম না, এটাকে এ বি হোল স্কোয়ার লিখতে পারতাম, এটাকে শুধু এইটা সমান আমরা এটা লিখতে পারি, এটা লিখতে পারি না। তো এটা কেন বললাম, আমরা যখনই সাইন থিটা নিব, যখনই আমরা স্কোয়ার করব, এখানে থিটা কোণের মান আমরা হতে পারে এটার নাম মান আমরা ধরলাম
30 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি এবার লিখবো যে সাইন থিটার মান আমরা 30 ডিগ্রি ধরেছি, তাহলে স্কোয়ার থাকলো। ওকে, তাহলে আমরা এই এক্স ওয়াই যেমন স্কোয়ার করছি, সেই ক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি লিখতে চাই, তাহলে এটাকে আমরা কি এবার লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা স্কোয়ার কি লিখবো না, বেসিক্যালি এটা সমান লিখবো সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে আমাদের এটি আমরা জানি বা শিখেছি, কারণ এটাকে যদি স্কোয়ারই করি তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারবো সাইন স্কোয়ার 3 × 900 ডিগ্রি হবে যদি আমি থিটাকেও যদি স্কোয়ার করি। ওকে, এটা বেসিক্যালি হবে কত বলতো সাইন স্কোয়ার আমরা 30 ডিগ্রি আমাদের ফিক্স থাকবে, অর্থাৎ অ্যাঙ্গেল তো আর চেঞ্জ হবে না। এটা তো সূক্ষ্ম কোণ, এটা ত্রিকোণমিতিক অনুপাতে যখন আমরা পাওয়ার নিয়ে আসবো তখন শুধুমাত্র অনুপাতের কিন্তু পাওয়ার হবে, কোণটি কিন্তু ফিক্স থাকবে, কারণ এই কোণটি কিন্তু সূক্ষ্ম কোণ, এই সূক্ষ্ম কোণ তো চেঞ্জ হবে না। ওকে, যার কারণে সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে যে সাইন স্কোয়ার থিটা মানে কত 1/cosec স্কোয়ার থিটা। তার মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি সাইন থিটা, উভয় পক্ষকে আমরা যদি বর্গ করি তাহলে আমরা এটা পাবো একই কথা। আবার যদি এটিকে আমি এভাবে বলি cosec স্কোয়ার থিটা সমান 1 দেখো সাইন স্কোয়ার থিটা। ওকে, বা এটাকে লিখতে পারবো cosec থিটা হোল স্কোয়ার সমান 1/sin থিটা হোল স্কোয়ার, একই কথা লিখতে পারবো। ওকে, এভাবে যদি আমরা এগুতে থাকি সেই ক্ষেত্রে তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, সাইন স্কোয়ার থিটাকে কখনো লেখা যাবে না সাইন স্কোয়ার ডট থিটা, এটা কখনো গুণ নয়, এ গুণ নয়, এটি কিন্তু মনে রাখতে হবে। এটি বেসিক্যালি থিটা কোণের সাইনের অনুপাত, থিটা কোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজের যখন আমরা একটা অনুপাত তৈরি করছি তখন কিন্তু সেই অনুপাতটাকে সাইন নামকরণ করা আছে, এটি কখনো ডট গুণ না। এটা অনেকে ভুল করো বা মেন বইয়ে আছে বা এমসিকিউতে আছে। তাহলে এভাবে যদি আমি এখন তোমাদের সামনে এগুতে থাকি সাইন কিউব থিটা সমান লিখতে পারবো 1/cosec কিউব থিটা। আমি যদি এভাবে বলি সাইন টু দ্য n থিটা সমান অবশ্যই আমি লিখতে পারবো 1/cosec টু দ্য n থিটা। এই পয়েন্টগুলো কিন্তু তোমাদের আগে ক্লিয়ার হতে হবে। সো আজকে আমি চেষ্টা করলাম যে 6টি অনুপাতের মধ্যে, ওকে, 6টি অনুপাতের মধ্যে আজকে সাইন এবং কসেক অর্থাৎ থিটা কোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজের মধ্যে যে সম্পর্ক বা অতিভুজ আর লম্বের ভিতর যে সম্পর্ক, অর্থাৎ আমাদের দুইটি অনুপাত আজকে আলোচনা করার চেষ্টা করলাম। আর সাইন থিটা হোল স্কয়ার মানে সাইন স্কয়ার থিটা কখনো অ্যাঙ্গেলের স্কয়ার হবে না। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলবো যে তোমরা তহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তহিদ একাডেমি যে ফেসবুক পেজ আছে এখানে তোমরা কন্টিনিউয়াসলি চোখ রেখো, আমার বিভিন্ন ক্লাস পাবে, তাছাড়াও তোমাদের রিকোয়ারমেন্ট পূরণ করার চেষ্টা করব। আর আমি চেষ্টা করছি যে ত্রিকোণমিতির যে কয়টি পর্ব লাগে কয়েকটি লাইভ সেশনে ক্লাস দিয়ে এই পর্বগুলো আপলোড করার চেষ্টা করব। 6টি অনুপাতের মধ্যে আজকে আমি 2টি অনুপাত নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম, পরের ক্লাসে আরো 2টি অনুপাত নিয়ে আলোচনা করব এবং আমাদের বিপরীত অনুপাতগুলো আছে বা অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক আছে, বা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, বা সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1, বা কসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা, বা সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। এই যে অভেদাবলী, এগুলোর জ্যামিতিক ব্যাখ্যা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কন্টিনিউয়াসলি চোখ রেখো তহিদ একাডেমিতে, এবং যদি এই ক্লাসগুলো ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং লাইক কমেন্ট শেয়ার, এবং সর্বোপরি ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং সুস্থ থাকার চেষ্টা সবাই করো এবং আমার জন্য দোয়া করো। দেখা হবে পরের ক্লাসে, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।